গ্রেপ্তার শওকত মোল্লা। এক সাগরেদকে নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। শেষমেশ ধরা পড়েই গেলেন শওকত মোল্লা। এনআইএ তল্লাশি চালাচ্ছিল শওকতের খোঁজে। বৃহস্পতিবার থেকে শওকত নিখোঁজ। সাগরেদের বাইকে পালানোর চেষ্টা করেও সম্ভব হলো না। কামালগাজী থেকে বামুনিয়া বিস্ফোরণে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। শওকত মোল্লা গ্রেপ্তার বামুনিয়ার বিস্ফোরণের ঘটনায়। এনআইএ মনে করছে শওকত মোল্লাই এই বিস্ফোরণের মূল চক্রী। কেন মনে করছে এরকম? অনুপ আছে আমার সঙ্গে, সরাসরি বলতে পারবে। অনুপ, কি এমন তথ্য রয়েছে এনআইএর কাছে যার জন্য এনআইএর মনে হচ্ছে যে শওকত মূল চক্রী সেদিনের সেই বিস্ফোরণের ঘটনায়? দেখো, বামুনিয়া যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় মূল চক্রী শওকত মোল্লা, এমনটাই কিন্তু এনআইএর পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। বাকি যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদে কিন্তু গোটা বোম বিস্ফোরণের যে ঘটনা তার পরবর্তী ক্ষেত্রে সেখানে তথ্যবল লোপাট সমস্তটাই শওকত মোল্লার নির্দেশে করা হয়েছিল বলে এমনটা এই জিজ্ঞাসাবাদ বা এই তথ্য ধরে উঠে আসে। এরই পরবর্তী ক্ষেত্রে শওকত মোল্লা তার বাড়িতে এনআইএর পক্ষ থেকে তল্লাশি অভিযান করা হয়। যে তল্লাশি অভিযান লক্ষ্য করা যায় যে শওকত মোল্লারকে খোঁজ পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি করা হয়, কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যায় যে শওকত মোল্লা সেদিন থেকে বেপাত্তা ছিলেন। তার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় শওকত মোল্লা জানতে পারে তিনি বাংলাদেশে তার এক সঙ্গীকে নিয়ে পালিয়ে যাওয়ার ছক করছে গোটা ঘটনা এবং সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে। এর পরবর্তীতেই একেবারে এনআইএর পক্ষ থেকে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরে শওকত মোল্লা বুঝতে পারে যে এখান থেকে বাংলাদেশ পলাতে গেলে সেখানে বিএসএফ কে গোটা বিষয়টি জানানো হয়েছে। তারপরে এক সঙ্গীর সঙ্গে যোগাযোগ করার পরবর্তী ক্ষেত্রে কলকাতার দিকে একটি জায়গা তিনি কিন্তু সেখানে চলে আসে। সোনারপুর লোকেশন, শেষ লোকেশন সেখান থেকে দেখা গেছিল। তার পরবর্তীতে পরিবারের যে সদস্য তাদের সঙ্গে কিন্তু অন্য একটি ফোন মারফত তিনি কথা বলছিলেন, সমস্তভাবে যোগাযোগ করছিলেন এবং সেই ফোনের সূত্র ধরেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই জিজ্ঞাসাবাদের পরেই শওকত মোল্লার যে সঙ্গীর গতিবিধি এই যে ফোনের কথা বলছো অনুপ, এই যে ফোন, তিনটে ফোন, তার সেই তিনটে ফোন নিশ্চয়ই বাজেয়াপ্ত করা হয়েছে। এই ফোন তদন্তের ক্ষেত্রে গতি আনতে পারে ভীষণভাবে। এই ফোন থেকে ঠিক কোন কোন সূত্র মিলতে পারে বলে মনে হয়? ইতিমধ্যেই শওকত মোল্লার তিনটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ফোন থেকেই সমস্ত রহস্য রয়েছে এমনটাই কিন্তু এনআইএ মনে করছে, যে কারণে এনআইএর পক্ষ থেকে এই তিনটি ফোন বাজেয়াপ্ত করার পরে ফরেন্সিকে পাঠানো হয়েছে এবং ফরেন্সিকে পাঠানোর পরবর্তী ক্ষেত্রে যেদিন এই বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার সঙ্গে কারা কারা যোগাযোগ করেছিলেন এই সব প্রশ্নের উত্তর এনআইএ আধিকারিকরা মনে করছে এই ফোনের মধ্যেই রয়েছে। তাই এই তিনটে ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। ফোন থেকেই রহস্য উদ্ধারের চেষ্টা করছে এনআইএ আধিকারিকরা, কারণ যেদিন এই ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে যা মুভমেন্ট হয়েছিল এই তিনটি ফোনের মধ্যে কিন্তু কথোপকথন হয়েছিল। কাদের কাদের সঙ্গে কথোপকথন হচ্ছিল, তথ্য প্রমাণ লোপাট করার বিষয় যে উঠে আসছে, এই সময় কাকে নির্দেশ দেওয়া হয়েছিল, এই গোটা বিষয়টি কিন্তু সামনে আসবে এমনটাই মনে করছে। সেই কারণে শওকত মোল্লাকে গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে তিনটি মোবাইল ফোন তার বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই মোবাইল ফোন ইতিমধ্যে ফরেন্সিকে পাঠানো হচ্ছে এবং সেই মোবাইল ফোন থেকে যেদিন বামুনিয়া বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেদিন কোন কোন তথ্য এখনো পর্যন্ত কাদের সঙ্গে যোগাযোগ করেছিল এই গোটা ঘটনা কিন্তু পুনরুদ্ধারের চেষ্টা করছে। সেই কারণে শওকত মোল্লা এই যে শওকত মোল্লা তাকে কামালগাজী থেকে গ্রেপ্তার করা হলো, কিভাবে গ্রেপ্তার করা হলো, এনআইএর কাছে কি টিপ ছিল, কিভাবে এই অপারেশন চালানো হলো? কল্যাণ আছে আমার সঙ্গে, কল্যাণ আছে, বলতে পারবে কল্যাণ কিভাবে কখন শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হলো? একেবারেই অতনুদা জানিয়ে রাখি, শওকত মোল্লার খোঁজে যখন এনআইএ আধিকারিকরা তার বাড়িতে যায় সেই সময় কিন্তু তাকে বাড়ি পায়নি। তার ছেলেকে নিয়ে শওকত মোল্লার যে একাধিক ডেরা রয়েছে ওই এলাকাতে সেই ডেরাগুলিতে হানা দেয়, কিন্তু সেখানে গিয়েও কোনোভাবে শওকত মোল্লাকে না পাওয়ায় তারপরে এই সমস্ত এনআইএ আধিকারিকরা তারা যারা পরিবারের সদস্যরা রয়েছে তাদের ফোন ট্র্যাক করে। ফোন ট্র্যাক করে তারা জানতে পারে যে শওকত মোল্লা বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক করছে। সেই সময় এনআইএ আধিকারিকরা বিএসএফকে অ্যালার্ট করে এবং তাদের সাহায্য চায়। এই সঙ্গে সঙ্গে কিন্তু বিএসএফের যে সমস্ত আধিকারিকরা রয়েছে তারা কিন্তু কার্যত বর্ডারে সিকিউরিটি আরও
কড়া করে দেয়। শওকত মোল্লা এই বিষয়টি জানার পরে সে কিন্তু এই পালিয়ে যেতে পারবে না এটা জেনেই সে কলকাতার দিকে আসে এবং সেখানেই একটি জায়গাতে গা ঢাকা দিয়েছিল। অন্যদিকে তার পরিবারের সঙ্গে অন্য একটি ফোন থেকে, অন্য ব্যক্তি কারো ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করছিল বলে কিন্তু এনআইএ আধিকারিকরা জানতে পারে। আর সেই ফোনের সূত্র ধরেই কিন্তু এই শওকত মোল্লাকে জালে তোলে এনআইএ আধিকারিকরা। সে কলকাতার একটি জায়গাতে গা ঢাকা দিয়েছিল, সেখান থেকেই কিন্তু তাকে গ্রেপ্তার করে এনআইএ আধিকারিকরা। ধন্যবাদ। এবং যখন শওকত মোল্লার গ্রেপ্তারি সেই প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলছেন ঠগ বাঁচতে গাঁ উজাড়। এ তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন না, ঠগ বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে। নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায় সেজন্য ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী তারা সাজা পাবে। যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত।